নমস্কার। বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ন্যাশনাল স্পেস ডের মূল ভাবনা। আর এই বিষয়ে আলোকপাত করতে আজকে আমার সঙ্গে ডিডি ত্রিপুরার স্টুডিওতে বিজ্ঞান ও প্রযুক্তি প্ল্যাটফর্মে উপস্থিত রয়েছেন এনআইটি আগরতলার ফিজিক্সের ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর বিশ্বজিৎ শাহ। আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আমরা জানি 23শে আগস্ট ন্যাশনাল স্পেস ডে। এই বিশেষ দিনটির কি বিশেষ গুরুত্ব রয়েছে? 23শে আগস্ট এই দিনটি আমাদের ভারতীয় জাতীয় জীবনে বিশেষ করে মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটা গৌরবোজ্জ্বল দিন। কারণ এই দিনে ভারত চাঁদের মাটিতে চন্দ্রায়ন 3কে সফলভাবে সম্পন্ন করে এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এই দিবসটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে উদযাপন করার আহ্বান জানান। এখানেই আমাদের এই দিনটির বিশেষ গুরুত্ব। আমরা একটা মাইল ফলক অতিক্রম করলাম। আচ্ছা, এই যে মাইল ফলক আমরা অতিক্রম করলাম বা আমাদের কাছে সাফল্য এলো, তার পেছনে তো নিঃসন্দেহে ভারতীয় বিজ্ঞানীদের বা মহাকাশ বিজ্ঞানীদের বিশাল বড় অবদান রয়েছে। কি করে সেটা সম্ভবপর হলো? আসলে ভারত মহাকাশ গবেষণার ক্ষেত্রে বিগত কয়েক দশক ধরেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ভারতীয় বিজ্ঞানী প্রযুক্তিবিদরা, এবং সফলতা এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে ভারত এখন কিন্তু বিশ্বের কয়েকটা লিডিং কান্ট্রির মধ্যে একটা এই মহাকাশ গবেষণার ক্ষেত্রে। চন্দ্রায়ন বা চাঁদে যে অভিযান সেটা ভারত শুরু করেছিল 2008 সালেই এবং সফলও হয়েছিল। কিন্তু সেই ক্ষেত্রে চাঁদে যে যন্ত্রটাকে নামানো সেটা হয়নি। অরবিটার মানে যেটা চাঁদের চারদিকে ঘূর্ণায়মান কক্ষপথে এই চন্দ্রায়ন 1 কিন্তু সফলভাবে সম্পন্ন হয়েছিল। তারপরেই বিজ্ঞানীরা উঠে পড়ে লেগে পড়েন যে কিভাবে চাঁদের মাটিতে ল্যান্ডিং করানো যায়। আর এটাই দিনে দিনে তাদের নিরলস প্রয়াসের ফলে আজকে আমরা এই সফল দিবসটা দেখতে পেলাম। আমরা আজ মহাকাশ গবেষণার ক্ষেত্রে অনেকটা দূর এগিয়ে গেলাম চন্দ্রায়ন 3 সফলতার ভিতর দিয়ে। আচ্ছা, এই বছরের বিশেষ থিমটা কি? এই বছরের বিশেষ থিমটা খুবই গুরুত্বপূর্ণভাবে এবং সুন্দরভাবে ফ্রেম করা হয়েছে যে আর্যভট্ট টু গগনযান, এনসিয়েন্ট উইজডম টু ইনফাইনাইট পসিবিলিটিস। বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের প্রথম যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ হয় সেটির নাম ছিল আর্যভট্ট। অন্যদিকে ভারতীয় প্রাচীন জ্যোতির্বিজ্ঞান গবেষক এবং ম্যাথমেটিশিয়ান আর্যভট্ট, যিনি আমাদের প্রাচীন ভারতীয় জ্ঞানের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত, সেটা। আর বর্তমান ভারতে যে মহাকাশ গবেষণায় যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে গগনযান। তাই অতীত থেকে বর্তমানকে লিঙ্ক করে আর ভারতীয় যে জ্ঞান, প্রাচীন জ্ঞান, সেই প্রাচীন জ্ঞান থেকে অসীম সম্ভাবনাকে লিঙ্ক করে একটা অপূর্ব সুন্দর একটা থিম তৈরি করা হয়েছে আমি বলবো। এর উপরে বেস্ট করে এবারে থিমটাকে রাখা হয়েছে, তাই তো? এই যে মহাকাশ বিজ্ঞান কিংবা আমরা জ্যোতির্বিজ্ঞানও সেটাকে বলতে পারি কোনো অংশে, আসলে বিষয়টা নিয়ে তো আমাদের কৌতূহলের শেষ নেই। বিষয়টা আসলে কি, কেন মানুষের এত আগ্রহ সেই সম্পর্কে? দেখুন, মানুষ জন্মেছে কৌতূহল নিয়ে। মানুষ সবসময় তার কৌতূহল উদ্দীপনাকে কাজে লাগিয়ে সে অজানাকে জানতে চায়। আর এই অজানার এই রহস্যের ভাণ্ডার মহাকাশেই সবচেয়ে বেশি। তাই মহাকাশ নিয়েই মানুষের রহস্য উন্মোচনের একটা তাগিদ থাকে। আর এর থেকেই মহাকাশ গবেষণার যে সূত্রপাত হয়েছে সেটা আজ ধীরে ধীরে বর্তমান প্রযুক্তির সাহায্যে এরকম রূপ লাভ করেছে। বিশেষত মহাকাশ যে গ্রহ, নক্ষত্র, বিভিন্ন উপগ্রহ, এছাড়া আমরা যদি আরও অনেক দূরে চলে যাই, ছায়াপথগুলো রয়েছে, গ্যালাক্সিসগুলো রয়েছে, সেখানে অনেক অজানা রহস্য উন্মোচনের বাকি আছে। তাই মহাকাশ গবেষণা সবসময় মানুষের কৌতূহলকে হাতছানি দেয়। সেই সম্পর্কে জানতে চায়, সে জানতে চায়, বুঝতে চায়। একদম। আসলে এই যে ছোট ছোট ধারণাগুলো, সেগুলি তো একটা কনসেপ্ট, পুরো একটা কনসেপ্টে পরিণত হয় শেষ পর্যন্ত। আমরা যদি ভারতীয় মহাকাশ যে বিজ্ঞানের যে গবেষণার কথা যদি আমরা ধরে নিই বা ইসরো স্থাপন, সেটার যদি একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আমাদের সামনে তুলে ধরেন। অ্যাকচুয়ালি ভারতের মহাকাশ গবেষণার উদ্যোগটা, জ্যোতির্বিজ্ঞানটা শুরু হয়েছে অনেক আদিকাল থেকে। আমরা যদি আর্যভট্টের কথা ভাবি, বরাহমিহির,
ভাস্করাচার্য তাদের কথা ভাবি, জ্যোতির্বিজ্ঞান আমাদের দেশে অনেক আগে থেকে আছে, কিন্তু আধুনিক মহাকাশ বিজ্ঞান, বিশেষত প্রযুক্তি নির্ভর মহাকাশ বিজ্ঞান যেখানে মহাকাশে পাড়ি দেওয়া, এটা শুরু হয়েছে স্বাধীনতার কিছুদিন আগে থেকে। স্বাধীনতা পরবর্তী ভারতে 1962 সালে কমিটি ফর স্পেস রিসার্চ কসপার প্রতিষ্ঠা হয়। এর ভেতর দিয়ে আমাদের ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার যে প্রযুক্তিগত উন্নতি তার সূত্রপাত হয়। পরবর্তীতে 1969 সালে এটা ডিপার্টমেন্ট অফ স্পেসের আন্ডারে ইসরো, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা প্রতিষ্ঠিত হয়। তারপরেই জয়যাত্রা শুরু হয়। 1975 সালে আমরা প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করি। সেক্ষেত্রে উৎক্ষেপণটা আমাদের নিজস্ব প্রযুক্তির সাহায্যে সম্ভবপর না হলেও উপগ্রহটা ছিল ইন্ডিজিনিয়াস, আমাদের নিজস্ব। রাশিয়া আমাদের সহায়তা করে উৎক্ষেপণ করার জন্য। তারপরে আমরা এই অগ্রগতি অব্যাহত রাখি। ভারতীয় বিজ্ঞানীরা, প্রযুক্তিবিদরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যায়। আজকে ভারত চন্দ্রযান সফলভাবে সম্পন্ন করলো। চন্দ্রায়ন সফল করার পরে এখন মঙ্গলায়ন, আদিত্য এল, আমরা জানি সূর্যের পরীক্ষা নিরীক্ষার জন্য আদিত্য এল এখনও কাজ করে চলছে। ভবিষ্যতে আরও অনেক দূর পর্যন্ত অনেকগুলো পরিকল্পনা এবং স্কিম ইসরোর হাতে রয়েছে। মিশন 2047 কি সেটা? আসলে 1947 সালে আমরা স্বাধীনতা অর্জন করি, যেটা 2047-এ শতবর্ষ পূর্তি লাভ করবে। এটাকে লক্ষ্য রেখে ভারত সরকার চাইছে যে ভারতকে উন্নত বিশ্বের যে উন্নত দেশগুলো আছে তাদের সমকক্ষ করে তুলতে। সেক্ষেত্রে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, অর্থনীতি সব দিকে আমাদের উন্নতি লাভ করতে হবে। এই বিকশিত ভারত বা বিকশিত ভারত আমরা যেটা বলছি, সেটা অর্জন করতে গেলে বিজ্ঞান প্রযুক্তিকে বাদ দিয়ে সম্ভব হবে না। তাই মহাকাশ গবেষণার ক্ষেত্রে সেখানেও 2047 এটাকে উদযাপন করার লক্ষ্যে ভারতীয় মহাকাশ বিজ্ঞানকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস চলছে। যেমনটা আমাদের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, বাণিজ্য সব ক্ষেত্রেই বিভিন্ন প্রকল্প পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। আমরা ভারতকে উন্নত দেশগুলির মধ্যে একটা দেখতে চাই 2047 সালের মধ্যে। আচ্ছা, এবার আমরা ফিরে আসি আমাদের সেই মূল কনসেপ্টে। চন্দ্রযান 3 কি করে গেল, কিভাবে গেল, কতদিন লাগলো, কিভাবে আবার সেটা সফট ল্যান্ডিং করলো, বিষয়টা একটু বিস্তারিত বলবেন। নিশ্চয়ই। চন্দ্রযান 3 আসলে এই চন্দ্রায়ন অভিযানের তৃতীয় পদক্ষেপ। প্রথমে চন্দ্রযান 3 আমরা সফলতার সঙ্গে অরবিটারটাকে চাঁদের কক্ষে আমরা নিয়ে যেতে পারলাম। তারপরে চন্দ্রায়ন 2 আমাদের সফল হয়েছে আংশিকভাবে। সফট ল্যান্ডিংটা সঠিকভাবে সম্ভব হয়নি, ল্যান্ডিংয়ের একটু আগে কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরেই চন্দ্রায়ন 3 বা যে আমরা চন্দ্রায়ন 3 যেটা আমরা সফলতার সঙ্গে দেখতে পেলাম, সফট ল্যান্ডিং সম্ভব হয়েছে, সেটা হলো। এই টোটাল প্রক্রিয়াটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে আমাদের পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র থেকে এটাকে বার করে চাঁদের মহাকর্ষীয় ক্ষেত্রে নিয়ে যাওয়া। তার জন্য যে লঞ্চিং ভেহিকল আমাদের ইন্ডিজিনিয়াস যে জিএসএলভি আছে, তার লঞ্চ ভেহিকল M3 M4 এর সহায়তায় চন্দ্রযান 3-কে লঞ্চ করা হয় আমাদের শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে। সেখান থেকে এটাকে প্রথমে উৎক্ষেপণ করার পরেই এটা পৃথিবীর চারদিকে একটা কক্ষপথে ঘুরতে থাকে। কিন্তু সেই কক্ষপথটা ছিল এরকম যে তার ব্যাসার্ধটা ক্রমাগত বাড়তে থাকবে, আর এই পুরো মডিউলটা ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাবে। যত পৃথিবী থেকে দূরে সরে যায় তার যে দূরত্ব বাড়তে থাকে, আর মহাকর্ষীয় ক্ষেত্র থেকে ততটাই সে দুর্বল মহাকর্ষীয় ক্ষেত্রের দিকে যেতে থাকে। একটা সময়ে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র থেকে যখন অনেকটা দূরে চলে যায়, তখন সেটাকে ইনজেক্ট করা হয় লুনার অরবিটের দিকে, অর্থাৎ চাঁদের অরবিটের দিকে। তখন ধীরে ধীরে এটা চাঁদের দিকে এগিয়ে গেলে চাঁদের মহাকর্ষ ক্ষেত্রের বলয়ে যখন প্রবেশ করে যায়, তখন তাকে ওই চাঁদের মহাকর্ষের আন্ডারে তাকে চাঁদের চারদিকে ঘোরার জন্য একটা কক্ষপথে স্থাপন করা হয়। সেই কক্ষপথটি আবার স্পাইরাল, সেক্ষেত্রে এটা আবার ধীরে ধীরে কমিয়ে আনা হয়। ব্যাসার্ধটা যখন প্রায় 100 কিলোমিটারের মতো এসে যায় চাঁদের পৃষ্ঠ থেকে, তখন সেটা একটা স্থায়ী কক্ষপথে ঘুরতে থাকে। তারপরে এই স্থায়ী কক্ষপথ থেকে যে ইন্টিগ্রেটেড মডিউলটা আছে, তার মধ্যে ল্যান্ডার বিক্রম, আর আছে রোভার প্রজ্ঞান, আর আছে প্রোপালশন মডিউল। প্রোপালশন মডিউল কি করে তখন ল্যান্ডার বিক্রমকে, যার পেটের ভেতরে ঢুকানো আছে রোভার প্রজ্ঞান, তাকে সহ বের করে দেয়।
এবং সেটা তখন ধীরে ধীরে ল্যান্ড করতে থাকে। এটাই সবচেয়ে ক্রিটিক্যাল, কারণ ল্যান্ড করার সময় চাঁদের মহাকর্ষের কারণে তার গতিবেগ বাড়বে এবং সফট ল্যান্ডিংয়ের সমস্যা তৈরি হওয়ার চান্স থাকে। এই কঠিন প্রক্রিয়াটা ভারত এবারে খুব সফলভাবে সম্পন্ন করে, সফট ল্যান্ডিংটা সার্থকভাবে সম্পন্ন করতে পারে। ল্যান্ড করার ক্ষেত্রে কি এআইয়েরও ভূমিকা ছিল কিছু? হ্যাঁ, কারণ এই ল্যান্ডিংটাকে নিয়ন্ত্রণ করার জন্য তার যে হরাইজন্টাল স্পিড কীরকম হবে, ভার্টিক্যাল স্পিড কীরকম হবে, সেগুলোকে প্রতি মুহূর্তে মাপতে হয়েছে, নিয়ন্ত্রণ করতে হয়েছে, যেটা এআই ছাড়া সম্ভব নয়। আরেকটা ব্যাপার হলো, এবার ল্যান্ডিংটাকে করার জন্য ওটা পাখি যেভাবে নামে ঠিক সেইভাবে তার একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে ভেলোসিটির, আর একটা ভার্টিক্যাল থাকবে। দুটোকেই কমিয়ে কমিয়ে প্রায় শূন্যের দিকে নিয়ে এসে একদম একদম চাঁদের পৃষ্ঠের কাছে আসার পরে সেটাকে চাঁদের পৃষ্ঠ স্পর্শ করতে দেওয়া হয়। তো এইভাবে ভারত সফলতার সঙ্গে সফট ল্যান্ডিংটা করলো সাউথ পোলে। সাউথ পোলেই করলো নাকি সাউথ পোলের খুব সন্নিকটে? হ্যাঁ, বেসিক্যালি সাউথ পোল তো একটা বিন্দু হয়, কিন্তু এটা সাউথ পোলার রিজিয়ন আমরা বলতে পারি, যেটা চাঁদের হিসেবে আমরা যদি বলি, চাঁদের সাউথ পোল ওই বিন্দু থেকে 600 কিলোমিটার দূর হবে। আর এটাকে আমরা যদি অক্ষাংশ বা দ্রাঘিমাংশের হিসেবে বলি, তাহলে 69 ডিগ্রি সাউথ অক্ষাংশ আর 32 ডিগ্রি ইস্ট দ্রাঘিমাংশ হবে চাঁদের হিসেবে। সফট ল্যান্ডিং হলো, তারপর কি হলো? সফট ল্যান্ডিংয়ের পরে সেটা আমাদের সবচেয়ে বড় সাফল্যটা, সেগুলো যে আমরা চাঁদে ভারতের যে বিজয় সেটা আমরা জানাতে পারলাম। তারপরে হচ্ছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা। সেখানে এই চন্দ্রায়ন 3টাকে কিছু বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। এই চন্দ্রায়ন 3-র মধ্যে দুটো মডিউল ছিল, একটা ল্যান্ডার বিক্রম আর একটা ছিল রোভার প্রজ্ঞান। এই যে রোভার প্রজ্ঞান ছিল তার মধ্যে কতগুলো প্যালোডস ছিল, যেমন এর মধ্যে একটা আছে আলফা এক্স-রে ফটো স্পেকট্রোমিটার, আরেকটা ছিল লিপস লেজার ইন্ডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ। এই দুটো খুব গুরুত্বপূর্ণ। লেজার ইন্ডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপির মাধ্যমে চাঁদের মাটিতে লেজার লাইট দিয়ে মলিকুলগুলোকে ভেপোরাইজ করা হলো। তারপর তাদের একটা স্পেকট্রা নিয়ে দেখা হলো যে চাঁদের মধ্যে যে মাটি আছে সেখানে কি কি এলিমেন্টস রয়েছে, সেটা একটা অর্জন। আরেকটা হচ্ছে যে এক্স-রে আলফা পার্টিকেল এক্স-রে স্পেকট্রোমিটার, সেটা দিয়েও চাঁদের এলিমেন্টাল কম্পোজিশনগুলোকে দেখা হয়েছে। আর ল্যান্ডার বিক্রম যেটা সফলভাবে ল্যান্ড করিয়েছে, তার মধ্যে কতগুলো প্যালোড দেওয়া হয়েছে যেগুলো সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের জন্য। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চাঁদের থার্মোফিজিক্যাল প্রপার্টিগুলো দেখা, এবং এখানে ভারত খুব সফল হয়েছে। এটা কি জানা গেল? হ্যাঁ, এই জায়গায় ভারত যে বৈজ্ঞানিক তথ্যগুলোকে তুলে এনেছে সেটাই হচ্ছে চন্দ্রায়ন 3-এর সবচেয়ে বড় সার্থকতা। সেখানে দেখা গেছে মাত্র 8 সেন্টিমিটার, আমরা জানি খুবই কম দূরত্ব, 80 মিলিমিটার বা 8 সেন্টিমিটার, এতটুকু গভীরে গেলে তাপমাত্রার প্রায় 70 ডিগ্রি ডিফারেন্স হয়ে যাচ্ছে। যেখানে চাঁদের পৃষ্ঠে তাপমাত্রা আছে ধরুন 60 ডিগ্রি, মাত্র 8 সেন্টিমিটার নিচে গেলেই তাপমাত্রা হয়ে যাচ্ছে -10 ডিগ্রি। বোঝা যাচ্ছে যে চাঁদের এই যে একদম সারফেসে যে চাদরটা আছে, এর থার্মাল কন্ডাক্টিভিটি মানে তাপের যে পরিবাহিতা সেটা খুব কম। মানে চাঁদের যে সারফেসটা, মাটিটা বলতে পারি আমরা অনেকটা ইনসুলেটর, কুপরিবাহী। এই তথ্যটি ভারত এবার বের করেছে। আর যেটা হয়েছে যে চাঁদের মধ্যে তো আমরা জানি সেখানে একটা অ্যাক্সোস্ফিয়ার আছে, মানে আমাদের মতো বায়ুমণ্ডল নেই, কিন্তু সেখানে সূর্য থেকে বা মহাজাগতিক যেসব রশ্মি বা কণাগুলো আসছে তারা কিছু আয়ন নিয়ে আসছে, ইলেকট্রন, পজিট্রন, বিভিন্ন আহিত চার্জড কণা আছে। এগুলোকে মাপার জন্য, এগুলো ডেন্সিটি মাপার জন্য ল্যাংমুর প্রোব নিয়ে যায়। ল্যাংমুর প্রোব ওখানকার ওই ইলেকট্রন ডেন্সিটি বা প্লাজমা যেটা আছে, প্লাজমার ইনভেস্টিগেশন করে অনেকগুলো বৈজ্ঞানিক তথ্য আমাদের প্রদান করেছে, যেটা বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে এবং পরবর্তী ল্যান্ডিং এবং রেডিও সিগন্যালগুলো মনিটরিংয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরবর্তী পদক্ষেপে আরও যে বিশেষ বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে যাবে, এই প্রাইমারি উপাত্তগুলি খুব দরকার। সেটা কিন্তু ভারত এবার চাঁদের পৃষ্ঠ থেকে সংগ্রহ করে এনেছে। আচ্ছা, আগামীর পরিকল্পনা কি? আগামীর পরিকল্পনা ভারতের বহু দূর পর্যন্ত বিস্তৃত। এই মুহূর্তে ভারত প্রত্যেকটা স্কিমকে নিচ্ছে এবং খুব দ্রুত সফলতার সঙ্গে কিন্তু অতিক্রম করছে। খুব শীঘ্রই ভারত যেটা করতে চলেছে সেটা হচ্ছে ক্রিউড স্পেস ফ্লাইট, মানব মানে ক্রিউ সহ, মানুষ সহ সেখানে মানব মিশন যান পাঠানো।
তার আগে ভারত খুব সম্প্রতি যেটা করবে সেটা হচ্ছে আনক্রিউড কিছু পরীক্ষামূলক আনক্রিউড স্পেস ফ্লাইটের মাধ্যমে কিছু পরীক্ষামূলক পর্যবেক্ষণ করবে। খুব সম্প্রতি তার প্রস্তুতি চলছে। এখন ইসরোর মূল উদ্দেশ্য হচ্ছে স্পেস স্টেশন, যেখানে ডকেটিং করা যাবে, স্পেসে গিয়ে আমাদের যন্ত্রপাতি রাখা যাবে, আমাদের স্পেসে যারা পরীক্ষা নিরীক্ষা করবেন, অ্যাস্ট্রোনট যারা আছেন, মহাকাশচারী যারা আছেন, তারা সেখানে থাকবেন, পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। কিছু আপনি সায়েন্টিফিক টার্ম ইউজ করলেন, ডকেটিং, সেটা কি? সেটা হচ্ছে আমরা যখন স্পেস স্টেশনের কথা ভাবি, সেটা এমন একটা জায়গা মহাকাশের মধ্যে যেখানে শূন্য গ্র্যাভিটিতে, মানে মাধ্যাকর্ষণ শক্তি যেটা সেটা থাকবে না। এই শূন্য মাধ্যাকর্ষণে আমাদেরকে জিনিসপত্র নিয়ে রাখতে হবে গবেষণার জন্য। এই যে পৃথিবী থেকে যন্ত্রপাতি নিয়ে যাওয়া, তারপরে আমাদের অ্যাস্ট্রোনটসদের নিয়ে যাওয়া, তাদের থাকার ব্যবস্থা করা, সমস্ত ব্যবস্থাপনা করার জন্য যেসব ডকেটিং করতে হবে, রাখতে হবে জিনিসপত্র, এই প্রক্রিয়াটাই। সাধারণ মানুষও কি যেতে পারবে? নিশ্চয়ই। মহাকাশ বিজ্ঞান এখন যেভাবে এগিয়ে চলছে, খুব তাড়াতাড়ি সাধারণ মানুষ স্পেস স্টেশনে ভ্রমণ করবে। সেখানে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কিংবা এমনও দিন আসতে পারে ভ্রমণও করা যেতে পারে। স্পেস এই যে স্টেশন, ভারতবর্ষ তার নিজের উদ্যোগে সেটা করতে চাইছে, সেটা কি? স্পেস স্টেশনের ব্যাপারটাই হচ্ছে, সেখানে যেমন আমরা কৃত্রিম উপগ্রহকে লঞ্চ করেছি, কৃত্রিম উপগ্রহের মতোই একটা স্পেস তৈরি করা হবে, একটা ল্যাবরেটরি তৈরি করা হবে, যেটা পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে। অলরেডি একটা স্পেস স্টেশন তো রয়েছে ইন্টারন্যাশনালি, যেটা সবাই ব্যবহার করছে। ভারত তার নিজস্ব উদ্যোগে নিজস্বভাবে সেটা করতে চাইছে, তাই তো? নিশ্চয়ই। তো তার মধ্যে কি কি জিনিস থাকতে পারে বা কি পরিকল্পনা রয়েছে তার মধ্যে? তার মধ্যে যে পরিকল্পনাগুলো রয়েছে, আমরা যদি অতি সম্প্রতি যে স্পেস মিশন হয়েছে স্পেস এক্সের উদ্যোগে, অ্যাক্সিওম 4, সেখানে আমরা দেখেছি আমাদের একজন ভারতীয় অ্যাস্ট্রোনট ছিলেন। সেখানে 4 জন ক্রিউ ছিল। তারা কিন্তু এখানে কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন। সেই পরীক্ষা নিরীক্ষাগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেগুলো ভারতও করবে এবং আরও গভীরভাবে করতে হবে, আমরা প্রথমেই দেখব যে শূন্য মাধ্যাকর্ষণ থাকলে, জিরো গ্র্যাভিটি থাকলে, মানুষ যদি সেখানে থাকতে চায়, তার যে পেশির গ্রোথ কীরকম হবে, পেশির স্থিতিস্থাপকতার কি পরিবর্তন হবে, অর্থাৎ হিউম্যান সেল বা বায়োলজিক্যাল সেলগুলোর যে পরিবর্তন, স্থিতিস্থাপকতা, গ্রোথ, সেগুলোকে পর্যবেক্ষণ করা। আরেকটা হচ্ছে, যদি স্পেস স্টেশনে আমরা অনেকটা বিস্তৃত করতে পারি, সেখানে প্রয়োজনীয় কৃষি করা যায় কিনা, বীজের অঙ্কুরোদ্গম সম্ভব কিনা। সম্প্রতি স্পেস এক্সের উদ্যোগে যে মিশনটা হয়েছে, সেখানে কিন্তু মুগ, মেথি, এই বীজগুলোর অঙ্কুরোদ্গমের প্রক্রিয়াটাকে পর্যবেক্ষণ করা হয়েছে। এরকমভাবে জৈবিক কোষগুলোর যে গ্রোথ, অঙ্কুরোদ্গম, বৃদ্ধি, কৃষি, শালুক সংশ্লেষ, এগুলো সম্ভবপর হয় কিনা কৃত্রিমভাবে, সেগুলো দেখা হবে প্রাথমিক কাজ। সেগুলো যদি সম্ভব হয়, তাহলে স্পেসে আমরা একটা হ্যাবিটেট গড়ে তুলতে পারবো, যেখানে গবেষণাগার সহ বিভিন্ন রকমের প্রক্রিয়া, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালানো এবং দীর্ঘমেয়াদীভাবে বসবাস করা সম্ভব হবে। এটাই মূল উদ্দেশ্য। আচ্ছা, আমরা এই আমাদের ন্যাশনাল স্পেস ডে আমরা সেলিব্রেট করছি। এবারের থিম অনুসারে যেটা বলা হলো, আর্যভট্ট থেকে শুরু করে বর্তমান প্রযুক্তি, টেকনোলজি, সেটাকে নির্ভর করে থিমও বাছাই করা হলো। এবার প্রশ্ন আসছে, আজকের দিনের যে মহাকাশ বিজ্ঞান, সেটা তো অত্যাধুনিক নিউ টেকনোলজির সঙ্গে সমৃদ্ধ। প্রাচীন ভারতের যখন সেই মহাকাশ বিজ্ঞানের সেই রকম তো আর ছিল না, তখন সেই আধ্যাত্মিকতা ছিল বা তখন একটা ভাব দর্শন ছিল, সেটাকে যোগসূত্র এবার স্থাপন করা হয়েছে। বিষয়টাকে আপনি কি করে দেখছেন? এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া। আমি বলবো, এবারের এই থিমটা যারা করেছেন, এতটা গভীরভাবে ভাবনা চিন্তা করেছেন যে তাদের ভাবনাটার প্রতিফলন মনে হচ্ছে যে আরও অনেক বছর ধরে চলতে থাকবে। এটা এই বর্ষের থিম হলেও আমার মনে হচ্ছে এটা একটা দীর্ঘমেয়াদী থিম হয়ে গেছে। আমাদের ভারত, আমরা সবাই জানি যে প্রাচীন জ্ঞান দর্শনের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ স্থান ছিল পৃথিবীর বুকে। আমাদের উপনিষদ থেকে শুরু করে বেদ, এগুলোর মধ্যে এই জ্ঞান ভাণ্ডার, যেটাকে আমরা এখন হয়তো আধুনিক বিজ্ঞানের ভেতর দিয়ে অনেকটা উন্মোচন করছি, সেই জায়গাটা যদি আমরা ভাবি, তাহলে জ্যোতির্বিজ্ঞান কিন্তু ভারতে অনেক আগে থেকে শুরু হয়েছে। যে জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টের নাম অনুসারে আমাদের প্রথম কৃত্রিম উপগ্রহটি নামাঙ্কিত, তিনিই কিন্তু প্রথম
এই শূন্যের ব্যবহার শুরু করেন এবং অঙ্কের যে স্থানীয় মান প্লেস ভ্যালু সেটাকে দেন। এছাড়া তিনি পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা পরিধি মাপা, তারপরে এই পৃথিবীর যে একটা নিজস্ব স্পিন গতি আছে, নিজ অক্ষের চারদিকে ঘুরছে, সেগুলো কিন্তু তিনি প্রথম জনসমক্ষে আনেন। বিজ্ঞানের এই যে প্রাথমিক যে কাজগুলো সেগুলো কিন্তু ভারতে অনেক অনেক বছর আগে হয়ে গেছে। এছাড়া আমরা যদি ভাবি যে আমাদের উপনিষদ বেদ এইসবে কি জ্যোতির্বিজ্ঞান কিছু ছিল? নিশ্চয়ই ছিল, কিন্তু সেগুলো প্রাচীন যে শ্লোকের মাধ্যমে ছিল সেগুলোকে আমরা হয়তো অত সহজে বুঝতে পারি না। সাম্প্রতিককালে আমরা যদি দেখি যে আমাদের ঋষিকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু ওই উপনিষদের জ্ঞানকে কিন্তু ওনার কথার ভেতর দিয়ে অনেক সময় বলে গেছেন। তার জন্যই মহাবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গেও হয়তো ওনার এত ভাব ছিল। ওনার একটা গানে আমরা শুনতে পাই যে গ্রহ তারক চন্দ্র তপন বেকুল দ্রুত বেগে করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। এই মহাগগন মাঝে যে সৃষ্টির মহিমা উদ্ভাসিত সেটা কিন্তু তার মানসপটে ধরা পড়েছে। আমাদের ঋষি মানসপটেও সেইগুলো কিন্তু ধরা পড়েছিল। অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান যেখানে এগিয়ে যাচ্ছে, মহাকাশ বলতে আমরা শুধু গ্রহ নক্ষত্র ছায়াপথে যা কিছু আছে সবগুলোকে বস্তুগুলোকে বুঝছি। আসলে মহাকাশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মহাশূন্য। কারণ মহাকাশে মহাশূন্যটাই সবচেয়ে বেশি। এই শূন্যটা কি সেটাই এখন সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, কারণ শূন্যের মধ্যেই এই সমস্ত সৃষ্টির লীলা চলছে। সেই ক্ষেত্রে আমি কিছুদিন আগে দেখলাম দর্শন বিধায়না নামে একটা বই আছে, যেটা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের। সেখানে ওই আমাদের যে আধ্যাত্মিকতার বৈজ্ঞানিক প্রেক্ষাপট যেটা সেটা তুলে ধরা হয়েছে। তিনি সেখানে এত সুন্দর করে বললেন, যেটা আমাদের বর্তমান কোয়ান্টাম ফিল্ড থিওরির গবেষণার সঙ্গে মিলে যাচ্ছে। তিনি বললেন যে যাকে তুমি শূন্য হিসেবে দেখো তা কিন্তু তোমার গণনীয়া নয়কো, তা তুমি বোধ করতে পারো না। শূন্যকে দেখো, শূন্যের প্রকৃতি কি, শূন্য বিভবই বা কি, শূন্যকে শূন্য দেখায় কেন। আসলে বিভিন্ন সময় বিভিন্ন মনীষীরা অনেক কিছুই বলেছেন। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যারা ধরুন এই অ্যাস্ট্রোনমি নিয়ে যারা পড়াশোনা করতে চায় তারা কিভাবে করবে? ছোট বয়স থেকে কি সেটা করতে হবে, নাকি একটা নির্দিষ্ট ধাপ পেরোনোর পরে সেটা করা সম্ভব? এই সম্পর্কে আপনি কিছুটা বলুন। দেখুন, আমাদের দেশে এখন শিক্ষা বিশেষত আমরা যদি বলি বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষা, সেটার খুব সম্প্রসারণ হচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিভিন্ন দিকে এখন কিন্তু সুযোগ সুবিধা রয়েছে। মহাকাশ বিজ্ঞান রয়েছে, পরমাণু বিজ্ঞান রয়েছে, আমাদের কম্পিউটার সায়েন্স অগ্রগতি করছে, আমাদের যে বৈজ্ঞানিক গবেষণাগুলোর জায়গা আছে নিউক্লিয়ার গবেষণা থেকে শুরু করে সব দিকে সম্প্রসারণ হচ্ছে। শিশুদের যেদিকে আগ্রহ বেশি সেই দিকে সে নিজেকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে। মহাকাশ গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসরো এবং আমাদের ভারতীয় যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বিশেষত স্পেস সায়েন্সের উপর, তারা কিন্তু বিভিন্ন ইন্টার্নশিপ প্রোগ্রাম, তারপরে বিভিন্ন স্টুডেন্টস প্রজেক্ট প্রোগ্রাম বা স্কিম নিয়ে এসেছে। যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে এই বিষয়ে পড়াশোনা করতে চায় তারা সেই সুযোগগুলো নিতে পারে, সেই প্রজেক্টগুলো করতে পারে। বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে, আমরা জানি ব্যাঙ্গালোরে রয়েছে আমাদের স্পেস হেডকোয়ার্টার, তাছাড়া আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমাদের আহমেদাবাদে রয়েছে ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি, এমনকি আমাদের উত্তর পূর্ব ভারতের শিলংয়ে রয়েছে নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, আমাদের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার রয়েছে, বিক্রম সারাভাই স্পেস সেন্টার রয়েছে, ইউআর রাও স্যাটেলাইট সেন্টার রয়েছে। এই প্রত্যেকটা ইনস্টিটিউশনে ছাত্রদের সীমিত সময়ের ইন্টার্নশিপ বা একটু বেশি সময়ের প্রজেক্ট করার মতো সুযোগ রয়েছে। সে তো ইন্টার্নশিপের কথা আপনি বললেন, যদি পড়াশোনা করতে চায় তাহলে সেটা কি হায়ার সেকেন্ডারির পরে তারপরে সেটা এন্ট্রান্স দিয়ে সেখানটায় যেতে হবে কোনো ইউনিভার্সিটিতে বা কোনো কলেজে? সেটাই তো। ত্রিপুরাতে কি সেটা সম্ভব? ত্রিপুরাতে এই মুহূর্তে স্পেস নিয়ে পড়াশোনা করার মতো কোনো স্কোপ নেই, কিন্তু যদি প্রযুক্তি বা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার পরে ওই যে স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারগুলো আছে সেখানে তারা ট্রেনিংয়ের মাধ্যমে সেখানে প্রশিক্ষণ নিয়ে ওই দিকে তারা কাজ করে ধীরে ধীরে গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে গ্রো করাতে পারে নিজেকে, সেই সুযোগটা নিশ্চয়ই রয়েছে। আচ্ছা, অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।
নমস্কার। নমস্কার।